বিরতির পর সকলে বাংলাদেশ, আপনাদের সবাইকে স্বাগত। আমি রুনি আছি, আমি জুলহা জুবাইর আপনাদের সাথে আছি। প্রতিদিন আমাদের যে ৯টা-৫টার জীবন, আমরা সময় নিয়ে সময়কে সময় দেবার মতো সময় কজন পাই? কথাটা এই জন্য বলছি কারণ ভাবনার জগতে আমরা প্রত্যেকেই নিজেকে তারকার এমন অবস্থান দিয়েছি যেখান থেকে আসলে নিজের ভুল হয়তো অনেক সময় দেখতে পাই না। চারপাশের ঘটমান বর্তমানের প্রতিচ্ছবির সামনে নিজেকে দাঁড়িয়ে প্রশ্ন করা থেকেও আমরা অনেকে বিরত থাকি, কারণ নিজের চোখের সামনে এমন একটা বলয় তৈরি করেছি যেখানে আমি সঠিক। কিন্তু প্রকৃতি, পরিবেশ, মানব সত্তার মাঝে এই ভেদটুকু যার মাধ্যমে ভোলা যায়, কিংবা সহজ করে যদি বলি, প্রকৃতির মাঝের এই ভেদটুকু যেই সহজ সত্তার উপস্থাপনে বদলে দেয়া যায়, তিনি হচ্ছেন গৌতম বুদ্ধ। এবং তাকে নিয়ে আমাদের চর্চা, তাকে নিয়ে আমাদের ভালো লাগা, কৌতূহলের কোনো সমাপ্তি নেই, কারণ একটা বিশাল যাত্রা, যেই যাত্রায় জীবনকে উপলব্ধি এবং আত্ম উপলব্ধির পাশাপাশি প্রকৃতির সাথে নিজেকে মিলিয়ে নেয়ার এই যে চমৎকার যে ভাবনা, সেই ভাবনাটার কিছু নির্যাস ভিন্ন ভিন্ন রকম করে উপস্থাপিত হয়। তিনজন মানুষ আছেন যারা এই প্রসঙ্গটি নিয়ে ভাবেন, শুধু ভাববার পাশাপাশি তারা নিজেদের কাজকেও বিস্তৃত করেছেন। তিনজনের সাথে আপনাদের আলাপ করাতে চাই। ডান থেকে পরিচয় করাচ্ছি আমার খুব পছন্দের প্রিয় একজন মানুষ, ডক্টর মলয় বালা, যিনি একাধারে তো অধ্যাপক, প্রাচ্যকলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে সমসাময়িক এই যে প্রসঙ্গটা নিয়ে কথা বলছি, এই যে চর্চা, এই চর্চার সংগঠক হিসেবেও তিনি আছেন। এবং সবচেয়ে বড় বিষয়, এই যে শিল্পীদের ব্যতিক্রমী যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার সবচেয়ে বড় তত্ত্বাবধায়ক তিনি, মূলত বর্তমান সময়ের, এভাবে করে বলতেছি। আরও আছেন আমাদের সাথে আমাদের একজন চিত্রশিল্পী রাহেলি রুবাইয়াত, শুভ সকাল আপনাকে। ডক্টর মলয় বালা, আপনাকেও শুভ সকাল। আছেন আমাদের সাথে জাহাঙ্গীর আলম, যিনি শিল্পী এবং শিল্প সমালোচক। তিনজনকেই শুভ সকাল, স্বাগত সকালের বাংলাদেশে। কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি, শুভ সকাল, আপনাদের শুভেচ্ছা। এবং ওই যে বলছিলাম, প্রিয় মানুষ, সকালবেলা কিন্তু আমি ফুল উপহার পেয়েছি একদম ডক্টর মলয়ের কাছ থেকে। এটা একটা আনন্দের বিষয়, কারণ এই ব্যস্ত জীবনের ৯টা-৫টার মাঝে আমরা নিজেদের জন্য সময়ই তো বের করতে পারি না, সেখানে অন্যের জন্য উপলক্ষ করে আনন্দ নিয়ে যাব, এটা একটা বিশাল কঠিন বিষয়। আয়োজনে ফিরে আসতে চাই। আয়োজনটা সম্পর্কে যদি একটু আমাদেরকে বলেন। বাংলার বুদ্ধ আমাদের পবিত্র সংঘ। বাংলার বুদ্ধ আমাদের পবিত্র সংঘ এবারের আমাদের চতুর্থ আয়োজন। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমাদের এটা একটা ধারাবাহিক বাৎসরিক আয়োজন। প্রাচ্য চিত্রকলা অনুশীলন সংঘ এবং লার্নিং ডিজাইন স্টুডিও এবং আলিয়াস ফাসেদা ঢাকার লা গ্যালারি, এই আয়োজনে আমাদের এখানে ওপেন কল ছিল। ওপেন কলের মাধ্যমে প্রায় 350 শিল্পী কাজ দিয়েছে বুদ্ধর বিষয়ক, বুদ্ধর দর্শন, তার চিন্তা। এখান থেকে এই প্রদর্শনী ক্রিয়েট করছেন মিখাইল ইদ্রিস। উনি এখান থেকে 80 জন শিল্পীকে নির্বাচন করেছেন এবং সর্বমোট প্রায় 5 শতাধিক কাজ ছিল, জমা পড়েছে। ডক্টর মলয় এই কাজ নিয়ে উনি প্রশ্ন করলো, এটা জানবো একটু। তার আগে একটু জানতে চাই, যেহেতু প্রাচ্য চিত্রকলা অনুশীলন সংঘ প্রসঙ্গটি চলেই এসছে, আমাদের দর্শক অনেকেই হয়তো জানেন না, এবং এর তত্ত্বাবধায়ক হিসেবে আপনি দায়িত্বপ্রাপ্ত কাজ করছেন, ভালো লাগা, ভালোবাসার জায়গা থেকে। একটু এই প্রসঙ্গটা নিয়ে শুনি, তারপরে এর সাথে বাংলার বুদ্ধ কেন সম্পৃক্ত, কিভাবে এই ভাবনা এলো, তা একটু জানবো। আসলে আমি 2008 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেছিলাম। ওই বিভাগেরই আমি ছাত্র। তো এখানে কিন্তু আমাদের যে স্বদেশী ঘরানা, আমাদের যে ঐতিহ্যের ধারাবাহিকতা, আমাদের যে শেকড়ের সন্ধান, সেই ঘরানার শিল্পচর্চা করা হয়। কিন্তু আপনি জেনে থাকবেন যে আমাদের দেশে শিল্পচর্চার যে প্রাতিষ্ঠানিক ধারাটা, সেটা কিন্তু আসছে ইংরেজ শাসন আমলে, এবং এটা তাদের যে ধারা, সেই ধারা থেকে, রয়্যাল একাডেমির পাশ্চাত্যের ধারা, এটার সাথে এটা খুবই কনফ্লিক্ট করে। তো আমি চেষ্টা করেছি যে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে, যে তরুণ প্রজন্ম বা নবীন শিল্পীদের নিয়ে এমন একটা সংঘ করতে, যে সংঘের মধ্যে দিয়ে আমরা আমাদের চর্চা একসাথে করব, আমাদের শিকড়ের সন্ধান করব, আমাদের দর্শন, আমাদের ফিলোসফি, গবেষণা, এগুলো করে আমরা করতে পেরেছি। আমরা সেই 2009 সাল থেকে অনেক এক্সিবিশন করেছি, ওয়ার্কশপ করেছি, সেমিনার করেছি, এবং একসাথে হয়ে নানা ধরনের সামাজিক সাংস্কৃতিক কাজ করেছি শিল্প বিষয়ক। এর মধ্যে হচ্ছে সবচেয়ে বিশ্ববিদ্যালয়ের পর্যায়ের শিক্ষার্থীদেরকে প্রমোট করা হয়। বাংলার বুদ্ধ একটা ধারা, বাংলা বুদ্ধ ছাড়া আমাদের গুরু শিষ্য, শিষ্য গুরু, এটা এক ধরনের এক্সিবিশন হয়। তারপর প্রাচ্য চিত্রকলার উপর বাৎসরিক একটা এক্সিবিশন হয়।
এছাড়া হচ্ছে অন্যান্য সামাজিক কাজগুলোর মধ্যে আছে, যেমন 2019 সালেই তো 20 সালে যে করোনা হলো, তখন আমাদের যে স্টুডিও ছিল, স্টুডিও থেকে আমাদের কাজগুলোকে বলে দিলাম যে সবাইকে বলে দিলাম এই কাজ আপনার জন্য, আপনি কিনে নেন, কিন্তু আমরা কোনো দাম বলিনি। তো কেউ হয়তো বা 5,000 টাকার কাজ 1 লাখ টাকা দিয়েছে, কেউ আবার 1 লাখ টাকার কাজ 5,000 টাকা দিয়েছে। ওই ফান্ড দিয়ে আমরা সারা বাংলাদেশের যে স্টুডেন্টরা ছিল তাদেরকে আমরা Support দিয়ে গেছি। তুলি কিনে দিয়েছি। তাহলে তো এটা আসলে এক ধরনের এটা সঙ্গের কাজ। মানে একটা বড় একটা প্ল্যাটফর্ম আসলে তরুণ যে রাকি আছে বা শিল্পী আছে তাদের জন্য। তা আমাদের মাঝে যেহেতু একজন তরুণ শিল্পী আছেন রাহেলির, তার কাছ থেকে জানতে চাই, এই ধরনের এক্সিবিশনে যখন আসলো, ওপেন কল দেখলাম, তো তখন প্রথমে মাথায় কি এসেছে? আমি হচ্ছে এটা প্রথম না আমার পার্টিসিপেট করা, এর আগে হচ্ছে আমি পার্টিসিপেট করেছি গত বছর, আর 4 বছর ধরে হচ্ছে এক্সিবিশনটা। আমি প্রতি বছরই কোনো না কোনোভাবে যুক্ত ছিলাম, হয়তো পার্টিসিপেট করা হয়নি। দেখতে তো যাওয়া হয়েছে। হ্যাঁ, অবশ্যই। এটার মেইন জিনিস আমার কাছে যেটা লাগে যে বাংলার বুদ্ধ হচ্ছে ফ্রেশ আইডিয়াস অনেক বেশি এনকারেজ করে। তো যত না আমরা প্রতিষ্ঠিত শিল্পী দেখি, তার থেকে অনেক বেশি শিক্ষার্থীদের দেখি। তো ওই নতুন মানুষদের সাথে পরিচিত হওয়া, তাদের আইডিয়াস সম্পর্কে জানতে পারা, নিজের যে ভাবনা আছে ওইটাকে হচ্ছে তাদের সাথে শেয়ার করতে পারা, এটা অবশ্যই একটি চমৎকার অভিজ্ঞতা। বাহ, আমরা একটু জাহাঙ্গীর আলম আপনার কাছে যেতে চাই। একাধারে শিল্পী এবং শিল্প সমালোচক, যেহেতু বুদ্ধ খুব কিউরিয়াস একটা সাবজেক্ট। আমার কাছে বুদ্ধ যতখানি ব্যক্তি, তার চেয়ে চমৎকারভাবে বিস্তৃত তিনি ভাবনা। এই ভাবনা আমাদের প্রত্যেককে কোনো না কোনোভাবে প্রভাবিত করে। এই যে চমৎকার শিল্পীদের কাজ দেখলেন, একজন শিল্প সমালোচক হিসেবে জানতে চাই কতখানি ইতিবাচক আপনি? বুদ্ধ আমাদের শেখান যে উনি নিজেই বলেছেন আপ্য দীপ ভব, নিজের আলোয় আলোকিত হও। আমরা যদি সবাই এটা হতে পারি নিজের জায়গা থেকে, তাহলে বিশ্বে কিন্তু এই যুদ্ধ বিগ্রহ এগুলো সব থেমে যায়। নিশ্চয়ই এটা খুব বড় একটা মেসেজ। আমরা যদি এটাকেই শুধু বুদ্ধের এবং আমাদের যে আলোর যে ধারাটা, এটা বাংলাদেশের সমগ্র বাংলাদেশ ব্যাপী এটার একটা বিস্তৃত একটা ধারা সেটা রয়েছে। যেমন পাল যুগের কথা বলি, সোমপুর বিহার, তারপরে ময়নামতির বিহার, তারপরে ধর্মরাজিক বৌদ্ধ বিহার যেখানে প্রার্থনা হয় প্রতিদিন, অসংখ্য বৌদ্ধ মন্দির আছে। সেখানে শিল্পী এবং শিল্প সমালোচনার যে জায়গা দুটো আমি নিজে ধারণ করি। এই জন্য আমার দুটো পরিপূরক আমি মনে করি। একটা আমাকে সংবেদনশীল করে, মানবিক করে, জাগ্রত করে, আর একটা আমাকে স্বপ্নিক করে, কল্পনার জগতে ভাষায় রেখা রং দিয়ে আমি চিত্রজীবনী আঁকার চেষ্টা করি। তো এখানে 80 জন শিল্পী 91টা কাজ যেটা প্রদর্শনীতে আছে, সেখানে আপনার খুব চমৎকার কিছু কাজ আছে, বৈচিত্র্যময় মাধ্যম আছে, কিন্তু সব এক সূত্রে গাঁথা। একটা মানবিক একটা আবেদন এখানে আমরা লক্ষ্য করি। এবং বুদ্ধ কিন্তু এখানে ধর্মীয় প্রতীক হিসেবে নয়, একটা আলোকবর্তিকা, আলোক স্বরূপ হিসেবে এখানে উদ্ভাসিত। এবং বিস্মিত হই যে তরুণরা কি নতুন নতুন ভাবনায় বুদ্ধকে উপস্থাপন করার চেষ্টা করেছে। এবং এখানে আবার অ্যাওয়ার্ডের ব্যবস্থা আমরা রেখেছি। শেষ দিন আমরা অ্যাওয়ার্ডটা দিব, এখনো ডিক্লেয়ার হয়নি। না, সেটা হয়তো আমরা আপনাদের কাছ থেকে জানবো। অ্যাওয়ার্ড দিব আমরা নিশ্চয়ই, এটা আমরা জানবো। ওই প্রশ্নটা যে জায়গায় ছিল আপনার কাছে, একজন শিল্প সমালোচক হিসেবে আপনি কতখানি ইতিবাচক? আমি খুবই ইতিবাচক, কারণ ধারাবাহিকভাবে এটা চলছে, বিগত 4 বছর ধরে চলছে। তরুণ শিল্পীরা মানে অংশগ্রহণ এদের বেড়েই চলেছে। এবং এবার সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের চারুকলায় শিক্ষক, ছাত্রছাত্রী, প্রাক্তনী, প্রতিষ্ঠিত শিল্পী, প্রতিষ্ঠিতশীল শিল্পী, লোকশিল্পী এবং অনেক সাংবাদিক, কালের কণ্ঠের এক সাংবাদিক, তিনি আমাদের সঙ্গে পার্টিসিপেট করেছেন, তার কাজও বিক্রি হয়েছে, মোহাম্মদ আসাদ। এটা এবং প্রথম দিন আমাদের বোধহয় 17টা কাজ বিক্রি হয়েছে, না 18টা, আর সেদিনও 3টা কাজ বিক্রি হয়েছে। সো এই অসময়ে আমরা অনেক ছবির যে বিক্রি হয়, এটা একটা বড় ঘটনা। নিশ্চয়ই ইতিবাচক, নিঃসন্দেহে ইতিবাচক। এবং তরুণরা একটা প্ল্যাটফর্মে আসতে পারলেন, তারা আমাদের সঙ্গে কাজ করছেন। এবং এই প্রদর্শনীর পূর্বে একটা ওয়ার্কশপ হয়েছিল, যেখানে আমাদের গুরু অধ্যাপক ডক্টর মলয়বালা, অমিত নন্দী, এরা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্রছাত্রীদের, আমাদের পাঠশালা আছে, ওখানে কর্মশালার আয়োজন করে তাদের হাতে কলমে এই প্রাচ্যরীতির ধারা, ওয়াশ পদ্ধতি এটা শিখিয়েছেন। এবং কাজগুলো আরো অন্য মাত্রা পেয়েছে সেক্ষেত্রে। না, আমি প্রত্যেকটা ছবি I was going through, Runia, I'll hand over this to you. তাদের এত চমৎকার আবেদন, ইনোভেটিভ
বুদ্ধ আসলে সবসময় সমকালীন, সবসময় অবশ্যই প্রাসঙ্গিক শান্তির, শান্তি, মানবিকতার যে এবং কোনো সৃজনের কিছু। এক হ্যাঁ। অমূল্য ভান্ডার, আমি আমরা যখন রত্ন বলি ভান্ডার না যে বলবো। লুক উইদিন ইয়োর সেলফ, আমরা যখন মেডিটেশনের কথা বলি, আধ্যাত্মিকতার কথা বলি, তখন অবশ্যই গৌতম বুদ্ধ সেখানে চলেই আসেন, এই ভাবনাটা সেখানে আসলে আসেন। ডক্টর মৌলা, আপনার কাছে জানতে চাচ্ছি যে 4 বছর ধরে এ ধরনের কাজ হচ্ছে, এইবার কি কি কাজ আলাদা হয়েছে অন্য বারগুলোর থেকে? কোথায় এইবারের আয়োজনটা একটু আলাদা আপনার কাছে মনে হয়েছে? আমরা যখন শুরু করেছিলাম, আমার মনে হয় যে প্রদর্শনী তো একটা নীরব স্থানে, যেহেতু ছবি একটা ভাষা, শিল্পকর্ম একটা ভাষা, ও নিজেই দেয়, কিন্তু এই ভাষাটাকে আমরা মনে হয় যে আর একটু আবেদনময় করতে পেরেছি সাংস্কৃতিক একটা আবহ তৈরি করে, বিশেষ করে সাংগীতিক আবহ। আমাদের প্রতিদিনেই হচ্ছে আয়োজনে রয়েছে ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ কখনো হয়তো বা সেতার, কখনো হচ্ছে এসরাস, কখনো হচ্ছে সারেঙ্গি। ইসের মধ্যে গ্যালারিতেই বাজছে? হ্যাঁ, গ্যালারিতেই বাজছে, গান হচ্ছে। আচ্ছা। গতকালকে যেমন ছিল ভাবনগর সাধু সঙ্গের চর্যাগানের আসর। চর্যাগান তো ওই বুদ্ধের ধারার একটা অন্যতম। তো এইভাবে হচ্ছে আমরা যখন গ্যালারিতে ঢোকা হয় তখন গান বাজছে, সুর হচ্ছে, পরিবেশটাই অন্যরকম। পরিবেশটা একটু অন্যরকম। আমরা প্রথম সম্ভবত 2023 সালে যেটা করেছিলাম, তখন থিয়েটার ছিল, নির্বাণ। তেজগাঁও কলেজ থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজের শিক্ষার্থী এবং শিক্ষকরা মিলে এটা করেছিলেন। তো এটা অন্য আর একটা, মানে পাশাপাশি আমরা এখানে ছবিতে দেখছি শিল্পকর্ম, আবার থিয়েটার হচ্ছে। এই জায়গাটা মনে হয় যে বাংলাদেশে যে ধারাবাহিক শিল্পচর্চা বা প্রদর্শনীগুলো দেখি, সেখানে এই মাত্রাটা আমার মনে হয় যে একদমই ব্যতিক্রম। এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে গৌতম বুদ্ধের সাথে প্রাসঙ্গিক, কারণ তিনি তো ইন্দ্রিয়ের বিকাশের কথা বলেছেন এবং অনুভূতির কথা বলেছেন। আমরা আর্ট গ্যালারিতে যে যে বিষয়টি দেখি, আর্ট গ্যালারি শহরের সবচেয়ে চুপচাপ একটি জায়গা না, সেখানে প্রত্যেকটি দেয়ালে ছবিগুলো দেখা যায়, প্রত্যেকে প্রত্যেকের মতো করে অর্থ খুঁজে নেন। এখানে পারফরমেন্স আর্ট দিয়ে এরকম চমৎকার একটা আয়োজনকে রঙিন করে নেওয়াটা একটা বিশাল ব্যাপার। যাই হোক, এই আলাপে আমরা ফিরবো, একটা বিরতির সময় আমাদের হয়েছে। বিরতির পর আরো একবার স্বাগত। সকালের বাংলাদেশ দেখছেন আপনারা, জুলহাস জুবাইর সাথে আছে। সাথে আছি রুনি, এবং আমাদের সাথে আছেন 3 জন অতিথি যাদের সাথে আগেও পরিচয় করেছি, কিন্তু আবারও তাদেরকে স্মরণ করে দিচ্ছি আপনাদেরকে। আমাদের সাথে আছেন ডক্টর মলয় বালা, অধ্যাপক, প্রাচ্যকলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তার সাথে আছেন রাহেলে রুবাইয়াতে, চিত্রশিল্পী, এবং জাহাঙ্গীর আলম, শিল্পী এবং শিল্প সমালোচক। আসলে ডক্টর মৌলানা যে জিনিসটা জানতে চাই, যেটা আসলে রাহেলের কাছে আমার প্রশ্ন ছিল, যখন এরকম ওপেন কল আসে তখন মানে শিল্পীরা তো নিজের পছন্দে, নিজের ইচ্ছা মতো, নিজের মানে চিন্তার ভাবনা জায়গা থেকে তারা ছবি আঁকেন, তারা নিজেরা চুজ করে নেন তারা কি আঁকতে চান। কিন্তু যখন তাদেরকে একটা মানে বিষয় বেঁধে দেয়া হয়, তখন আসলে কি ধরনের পরিবর্তন হয়? আদৌ কি মানে গৌতম বুদ্ধকে নিয়ে ছবি আঁকবো, চিন্তা করব, তখন কি আমার ভাবনার পরিবর্তন হচ্ছে, আমি মানসিকভাবে আমার পরিবর্তন হচ্ছে? অবশ্যই হচ্ছে। গৌতম বুদ্ধ এমন একজন মহাপুরুষ, দার্শনিক। তার যে চিন্তা, তার যে অষ্টমার্গ এবং অহিংস নীতি, এটা এখন সমকালে আমাদের জন্য খুবই জরুরি। চারিদিকে এত যুদ্ধ, অশান্তি, এত শান্তি চাহিদা পাচ্ছি না, এত আমাদের। চাহিদা। হ্যাঁ। সেখানে কিন্তু তার ফিলোসফিগুলো চর্চা করলে, তাকে, তার আদর্শগুলো আমরা চিন্তা করলে সেই মনের পরিবর্তন হয়। আমরা যখন 6 মাস আগে ওপেন কল দিয়েছি, সারা বাংলাদেশের শিল্পীরা চেষ্টা করেছে এখানে পার্টিসিপেট করার জন্য, এবং তারা তো এটার জন্য তার দর্শনটাকে চিন্তা করেছে, এবং সে নিবিড়ে একান্তে সে তার শিল্পকর্ম গড়েছেন। তার মধ্য দিয়ে তাকে স্মরণ করছেন, তার আত্মার পরিবর্তন হয়েছে, শিল্পীর আত্মার, এবং শিল্পীর চিন্তাভাবনা তার দর্শনকে চর্চার মধ্য দিয়ে এগোচ্ছিল। প্রায় 500-র উপরে কাজ। চিন্তা করেন তাহলে কতটা সময়, কতজন শিল্পী, 350 শিল্পী কাজ করেছেন এই সময়ে। এটা আমি মনে করি যে আমাদের এই এক্সিবিশন যে কয়দিন হচ্ছে তা না, অর্থাৎ অনেক দিন ধরেই হচ্ছে তাকে আমরা ধারণ করছি, গৌতম বুদ্ধের আদর্শকে এবং তার চিন্তাকে। এই পরিবর্তনটা শিল্পী যে ধারণ করলেন, এখন এটা এক্সিবিশনের মধ্যে দিয়ে সেটা আমরা অন্যের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছি। যারা দর্শক ভিউরা আসছেন, তারা দেখেও আবার ওই গৌতম বুদ্ধের ওই মানে চিন্তা, আমি তো অহিংস একটু আগে নীতিকে, ক্যাটালগ হাতে নিয়ে সেখানে আমি হারিয়ে গেছি। রাইট। এবং এই যে যারা কিছুক্ষণের জন্য এসে গ্যালারিতে ঢুকছেন, তখন তার মধ্যে যে মনের পরিবর্তন হচ্ছে, এই মনের পরিবর্তন
এখানে না হয়তো বীজ হিসেবে থেকে যাচ্ছে, হয়তো বা তার সারা জীবনের জন্য সে তার অনেক কিছু, কখনো না কখনো তার যে গিয়ে ষড়রিপু, সেটা তার যে প্রস্ফুটিত অন্য চিন্তা, হিংসা, সেগুলো সে হয়তো বা ত্যাগ করে দিচ্ছে। এবং আমাদের যে যে আগেই বলেছি সাংগীতিক পরিবেশ, ওখানেও কিন্তু ওই ধরনের ইনস্ট্রুমেন্ট বাজছে, সেটাও তার মনেরকে শুদ্ধ আসলে করে শান্ত দিচ্ছে। করছে। তো এটা আমাদের পরবর্তী কর্মে এবং ধর্মে না বলছি, মানে আমাদের কর্মজীবনে এটা একটা প্রভাব পড়বে এবং নিশ্চয়ই। সোসাইটিতে এই ইম্প্যাক্টটা থাকবে বলে নিশ্চয়ই আশা করছি। এতজন শিল্পী যেহেতু একসাথে এরকম ভাবনায় ভেবেছেন, একটা তো ইতিবাচক এনার্জি বয়ে গেছে পুরো সভ্যতা বা সমাজের মাঝে। একটু রাইলির কাছে যেতে চাই। রাইলি, আপনি সমসাময়িক কাজ নিয়ে আরো প্রচুর কাজ আপনার সাথে উপস্থাপিত হচ্ছে এখানে। যেই শিল্পীরা ছবি এঁকেছেন বা যেই ইনস্টলেশন আর্টওয়ার্কগুলো আপনি দেখেছেন, অ্যাজ অ্যান আর্টিস্ট, যেটা ডক্টর মলয়বালা বলছিলেন যে তিনি যখন ভেবেছেন তখন থেকে তার ভাবনার জগতে একটা পরিবর্তন এসছে। এবং আমরা যারা পড়বার আগ্রহ আছে, আমরা যারা আঁকি আঁকবার আগ্রহ আছে, তাদের কাছে বুদ্ধ একটা অন্যরকম সাবজেক্ট। অবশ্যই। আপনি হয়তো এর আগেও কাজ করেছেন, এবারের এই আয়োজনটা কেন আপনার কাছে ব্যতিক্রম মনে হলো? আমি যদি আমার কাজ নিয়ে বলি, আমাদের এবার মেইন প্রতিপাদ্য বিষয় ছিল সংঘ। তো আমার কাছে সংঘ হচ্ছে এমন একটা জায়গা, একটা প্রতিষ্ঠান যেখানে অনেক মানুষের উদ্দেশ্য সেম থাকে, একটা ইউনিফাইড উদ্দেশ্যের জন্য তারা কাজ করে। তো আমার কাজ, যেটার নাম হচ্ছে শান্তি সম্মেলন, ওইখানে হচ্ছে আমি আমাদের এই রিজিয়নে যেই ধর্মগুলো প্র্যাকটিস করা হয় তাদের ধর্মগুরু এবং যদি বলি দার্শনিক, তাদের হচ্ছে একসাথে একটা জায়গায় আঁকার চেষ্টা করেছি। কিছুটা আমাদের যেমন রাজনৈতিক বিভিন্ন বিষয়ে কনফারেন্স হয়, তো এরকম শান্তি সম্মেলন, পিস কনফারেন্স, যাতে এখনকার যেই চলমান পরিস্থিতি আছে বিশ্বের, ওইটাকে কাইন্ড অফ ডিজলভ করার তারা কথা বলছে, এরকম একটা ছবি আঁকার চেষ্টা করেছি। এছাড়াও হচ্ছে আমি বাকিদের আর্টের কথা যদি বলি, বুদ্ধ হচ্ছে সবার শান্তির জায়গা, সবাই বুদ্ধের ওই ইমেজটা ভাবলেই হচ্ছে একটা শান্তির প্রতীক মাথায় আসে। তো যে যে আর্টিস্টদের সাথে আমার কথা হয়েছে সবাই হচ্ছে তাদের জায়গা থেকে তাদের ওই শান্তির জায়গাটাকে উপস্থাপন করার চেষ্টা করেছে। হ্যাঁ, আমার হাতে এই মুহূর্তে না রাহেলির কাজটা আছে, যদিও অনেক দূর থেকে দেখা যাচ্ছে না, কিন্তু যে সংঘর কথা সে বলছিল ঠিকই আসলে তার কাজের মধ্যে সেই সংঘটাই দেখা যাচ্ছে এবং সমসাময়িক যদি বাস্তবতায় আপনার প্রচন্ড সেখানে দেখতে প্রাসঙ্গিক পারেন। করিয়া যে যুদ্ধ, বিগ্রহ, অস্থিরতা, অশান্তি বিশ্বব্যাপী আমরা দেখছি, এর একটা চমৎকার সমাধান হতে পারে। চমৎকার সব সমাধান। ধর্ম পাশাপাশি বসে হ্যাঁ না আয়োজন করছে, কথা বলছে। আসলে জাহাঙ্গীর আলম, আপনার কাছে জানতে চাই যে এইবার তো আসলে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের কাজ, মানে আমি রীতিমতো ক্যাটালগটাতে ডিস্ট্রাক্টেড হচ্ছি। মানে আমরা দুজন না কথাই ফিরতে পারছি না, আমরা এই ব্যাক এন্ড ফোর্থ যেহেতু দেখছিলাম। এই এত ধরনের কাজ সেখানে এসেছে, সেখান থেকে আসলে জানার জায়গাটা আছে যে আপনার কাজও আসলে এবার এসেছে, এটা জাহাঙ্গীর আলমের কাজ যেটা, সেটাও যদি আপনারা একটু দেখেন, ক্লোজে যদি দেখানো সম্ভব হয়, এই যে এটা তার কাজ। তো এই যে এত ধরনের কাজ আসা এবং অনেক ধরনের মাধ্যম সেখানে ব্যবহার করা আছে, তার মধ্যে থেকে 5 জনকে বেছে নেওয়া, এটা কতটা কঠিন বিষয়? মূলত আমরা তো আয়োজক, আমরা আমাদের কাজ এই বিচারের মানে কি অ্যাওয়ার্ডের জন্য বিবেচিত হবে না, এটা আমরা আগে। কিন্তু আপনারা যাদের বেছে নেবেন তাদের প্রসঙ্গে উনি প্রশ্ন এটা খুবই করেছেন। কঠিন কাজ, খুবই কঠিন কাজ, কারণ এত প্রতিশ্রুতিশীল শিল্পী এখানে অংশগ্রহণ করেছে, এক একটার চেয়ে এক একটা আলাদা। ভাস্কর্য যেমন আছে, টেরাকোটা আছে, সিরামিক, ইটের কাজ আছে। হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি, টেরাকোটা, যেটা আমাদের বুদ্ধিস্ট যে স্তূপাগুলো বা বিহারগুলোতে সেটা আমরা দেখতে পাই। তারপর সুতার কাজও আছে। সুতার কাজ আছে, চাল দিয়ে কাজ করেছে, চালের পুরো অঙ্কন করে, খুব সূক্ষ্ম তো সূক্ষ্ম কিভাবে কাজ। সম্ভব? মানে এর মধ্যে থেকে 5 জনকে বেছে নেওয়া তো কঠিন, শুনতেই তো কেমন হ্যাঁ, কঠিন মনে বাটিকের হচ্ছে। কাজ আছে, এটা খুব কঠিন কাজ। এটা আয়োজক হিসেবে সবচেয়ে চ্যালেঞ্জিং কোনটা মনে হয়েছে? আয়োজনটা তো 28 তারিখ শুরু হয়েছে, 6 তারিখ অবধি চলবে, আলিয়াস মাসাজ ঢাকার লাগালাড়িতে। প্রতি বছরই আমাদের একটা ইয়ে থাকে যে প্রেরণা থাকে বা লক্ষ্য থাকে যে এইবার যা দেখালাম আগামীবার যেন এর চাইতে আমরা উতরে যেতে পারি, উই ক্যান এক্সেল আওয়ারসেলফ, এটার একটা প্রচেষ্টা আমাদের সব সময় থাকে। আর সেই হিসেবে আমাদের ওয়ার্কশপের আয়োজনটা ছিল। দূর দূরান্ত থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা, জাহাঙ্গীরনগর, ত্রিশাল, চিটাগং ছাত্রছাত্রীরা এসেছেন আমাদের পাঠশালায়, এবং একসাথে সংঘের মতো আমরা থেকেছি, খাওয়া দাওয়া করেছি, তাদের আসা যাওয়া অন্যান্য সব কিছু আমরা সংঘের পক্ষ থেকে বহন করেছি, এবং একটা দারুণ মিলন মেলার মতো ছিল। তার কাজ দেখা, শেখা, সেটাকে কীভাবে আরও স্ট্যান্ডার্ডাইজ করা যায়,
প্রদর্শনের উপযোগী আরো সুন্দরভাবে উপস্থাপন করা যায়, বা কোনটা রেখে কোনটাকে আমরা প্রাধান্য ক্যাটালগে দেব। রাখবো। অনেকের একাধিক কাজও রয়েছে, ক্যাটালগে আমরা বেশি দিতে পারিনি, একটা করে দিয়েছি 80 জন শিল্পী, কিন্তু প্রদর্শনীতে আমরা স্থান রেখেছি সবগুলোরই। কিন্তু কোনটা রেখে কোনটা ক্যাটালগে দিব, কোনটাকে অ্যাওয়ার্ডের জন্য দিব, এটা সত্যি চ্যালেঞ্জিং। নিশ্চয়ই কিউরেটরও মোটামুটি ভালো প্রেসারে কিউরেটরের, পড়েছেন হ্যাঁ। আর কি, এটা নিশ্চিতভাবে বলে দেওয়া যায়। বলতে পারেন যে বিগত 15-20 দিন বা তারও বেশি সময় ধরে কারোরই ঘুম নেই। না, ডক্টর মলয়বালার কাছে সম্পাদনা থেকে এটা তো শুরু বিশাল করে জিজ্ঞাসা, কাজ, হ্যাঁ। মানে কিউরেটরের একটা সাথে আয়োজন নিশ্চয়ই করা অনেক কঠিন কাজ। কাজ করেছেন যখন, সে কোনো অভিজ্ঞতা যদি এই মুহূর্তে শেয়ার করতে চান। আসলে আমাদের বলাই হয়েছে যে এবারের যে থিমটা আমাদের পবিত্র সংঘ, এই সংঘের মধ্যেই তো সবকিছু। সংঘ মানে একটা এক সান্নিধ্য একত্রিত পাওয়া, হওয়া, একত্রিত হওয়া, একক মননে বিশ্বাস করা। যখন কাজটা চলমান ছিল, আমরা খুব, এবারে যেটা বলছিলেন যে কি চমকপ্রদ, সবচেয়ে বেশি আমি আনন্দিত হয়েছি যখন আমরা বললাম যে আমাদের এখানে ওয়ার্কশপ হবে, আমাদের কাজগুলোকে, বিশেষ করে আমাদের এখানে প্রাচ্যরীতিতে একটা বিশেষ পদ্ধতি আছে, ওয়াশ পদ্ধতি, অর্থাৎ ধৌত পদ্ধতি। ছবি এঁকে ওইটা পানির মধ্যে রেখে আবার রংটা ধুয়ে ফেলা হয়, আবার উঠিয়ে শুকিয়ে আবার রং করা হয়। এই যে দেখবেন যে এই ছবিগুলো একটু অন্যরকম, সবগুলো একটা একটা স্নিগ্ধ, একটা dreamy, একটা মোলায়েম, dreamy হ্যাঁ, একটা এটা কিন্তু ভাব ওয়াশ আছে, পদ্ধতির চোখের কারণে। শান্তি। এটার জনক হচ্ছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তো এই পদ্ধতির ওয়াশটা শেখানোর জন্য যাদেরকে বলা হয়েছে, আমি অবাক হয়েছি যে রাজশাহী ইউনিভার্সিটি থেকে রাতে ট্রেনে উঠেছে, সকালে নেমে সারাদিন কাজ করে আবার রাতের ট্রেনে চলে গেছে। বাহ। নারায়ণগঞ্জ থেকে, খুলনা থেকে, সবগুলো ইউনিভার্সিটির থেকে। আমরা খুব আনন্দিত। এবার হচ্ছে সব তরুণ এবং সবগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন রয়েছে, এর ভিতর অধিকাংশই হচ্ছে তারা, এবং তাদের যে কাজ, তাদের যে সম্ভাবনা, এটা অসাধারণ। এবং তারা এই সংঘটাকে ওন করেছে, এবং আমরা, আমাদের কাছে আসা, পাঠ নেওয়া, আমাদের এই যে আদর্শটা, একসাথে কাজ করা, আমি তো শিকড়ের সন্ধান চাই। আমাদের যে লোকশিল্পের ভান্ডার, হ্যাঁ, আমাদের অনেক বিশাল ভান্ডার ভান্ডার। অনেক বড়। আমাদের যে বাংলার প্রথম যে নিদর্শন বলা হয়, পাল পুঁথিচিত্র, চর্যাপদ। এটাই কিন্তু প্রথম নিদর্শন পাওয়া গেছে। এরপরে এই জনপদে অনেক কিছু হয়েছে, কিন্তু পাশ্চাত্য আর্টের ভিড়ে আসলে এই আমাদের ধারাটা গল্পগুলো আসলে অনেকখানি হারিয়ে যাচ্ছে। আমাদের এই সঙ্গের উদ্দেশ্য হচ্ছে এটা চর্চার মধ্য দিয়ে এটার চিরস্থায়ী পুনর্জাগরণ করা। করা। বাহ, চমৎকার। আপনাদের তিনজন দর্শক, অসংখ্য আপনারা শুনছিলেন ডক্টর মলয়বালার কথা, যিনি তত্ত্বাবধায়ক প্রাচ্য চিত্রকলা অনুশীলন সংঘ এবং একই সাথে অধ্যাপক, প্রাচ্যকলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। একই সাথে আমাদের সাথে অতিথি হিসেবে ছিলেন রাহেলি রুবাইয়াত, যিনি চিত্রশিল্পী, ছিলেন জাহাঙ্গীর আলম, শিল্পী এবং শিল্প সমালোচক। তাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা একটাই, আমাদের এই অস্থির পৃথিবীতে একজন বুদ্ধের আবির্ভাব হোক, অন্তত ব্যক্তিবুদ্ধ নয়, তার চিন্তার, যে চিন্তা পরমত সহিষ্ণুতাকে প্রসারিত করে, যে চিন্তা শান্তির বার্তা দিয়ে যায়। ভালো থাকবেন সবাই, আজকে বিদায় নিচ্ছি, শুভ সকাল।